ভিভোর নতুন ফ্ল্যাগশিপ সিরিজ হচ্ছে ভিভো X300 আর আমার হাতের এই ফোনটা হচ্ছে ভিভো X300 প্রো। গত বছরের সাকসেসফুল ভিভো X200 প্রো ফোনের তুলনায় এই ফোনটাতে বেশ ভালো কিছু চেঞ্জেস এনেছে এবার ভিভো, যার মধ্যে একদম প্রথম নজর কাড়া চেঞ্জেস হচ্ছে যে এই ফোনটাতে এখন আপনি চাইলে ক্যামেরা লেন্স কিট লাগাতে পারবেন। আরেকটা মজার ব্যাপার, সামনে এবং পেছন সাইডে কিন্তু ডিজাইনে চেঞ্জ করে এখন ফ্ল্যাট ডিজাইনে তৈরি করা হয়েছে এই ফোনটাকে। আগে যেখানে 200 প্রো কার্ভড ডিসপ্লে ছিল, ব্যাকগ্রাউন্ডটাও কার্ভড একটা ডিজাইন ছিল, বাট এবার কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনে এই ফোনটা এসেছে বাজারে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটা আসলে কারা কিনবে বা আলটিমেটলি এখন কেনা উচিত কিনা। আমি বলবো যে কিছুদিন পরে কেনেন, কারণ এই ফোনটার দাম এখন অনেক বেশি, লাইক 1,20,000-এর আশেপাশে বিক্রি হচ্ছে এই ফোনটা এখন। আশা করি খুব শীঘ্রই 1 লক্ষ বা 1,05,000-এর আশেপাশে এই ফোনটার দাম চলে আসবে। আমার মনে হয় যে তখন ওই দামে ইট ক্যান বি আ ভেরি গুড ফোন। বাট প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা কিনতে চান তারা কোন জায়গা থেকে কিনবেন। ওয়েল, আপনারা কিনতে পারবেন আনবক্সিং টেক থেকে। আপনারা জানেন যে আনবক্সিং টেকের কাছে এই ধরনের অনেক ইউনিক ফ্ল্যাগশিপ অ্যাভেলেবল থাকে। তাদের শপের অ্যাড্রেস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ফোনটি আনবক্সিং এক্সপিরিয়েন্স একদমই আগের মতো ছিল। গত বছর আমরা বক্সে যা পেয়েছি ঠিক একই রকম জিনিস আমরা এবারও বক্সে দেখেছি। বড় সড়ো চারকোনা শেপের এই বক্সের এক সাইডে আমরা পেয়ে যাই ফোনটি, তার সাথে আমরা একটি কভার পেয়ে যাই এবং সাথে 90 ওয়াটের চার্জার। যদিও এই ফোনটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সের সাথে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড কেস দেয় না ভিভো। এই ব্যাপারটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফোনটা যখনই হাতে নেবেন প্রথমবার আপনাকে খুব ভালো একটা হ্যান্ড ফিলিং দিবে এই ফোনটা। পেছন দিকে ক্যামেরার ডিজাইনটা গত বছরের মতোই গোল আছে, যেটা সিগনেচার ডিজাইন ভিভো X200 সিরিজের। তবে এবার লেন্সের সাইজটা আরেকটু উঁচু হয়েছে X200 প্রো এর সাথে কম্পেয়ার করলে। এবার একটা নতুন বাটন যুক্ত হয়েছে এই ফোনটার সাথে। ফোনটির লেফট সাইডের উপরের দিকে এই বাটনটাকে আপনি বেসিক্যালি আইফোনের অ্যাকশন বাটনের মতো ইউজ করতে পারবেন। যেহেতু এই ফোনটাতে স্টেরিও স্পিকারের সাপোর্ট আছে, তাই ফোনটির উপরের দিকেও আমরা একটি স্পিকার সেকশন দেখতে পেয়েছি, আর নিচের দিকে আমরা অ্যাজ ইউজুয়াল স্পিকার সেকশন দেখতে পেয়েছি এক সাইডে, মাঝখানে আমরা USB-C পোর্ট দেখতে পেয়েছি, আর বাম পাশে আমরা একটি সিম ট্রে পেয়েছি যার সাথে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও যুক্ত করা ছিল। সামনের দিক থেকে এই ফোনটিকে এবার দেখতে খুবই ভালো লাগছে বিকজ অফ দ্য ফ্ল্যাট ডিজাইন। এই ডিজাইনটার কারণে এখন এই ফোনটাতে টেম্পার্ড স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা যাবে। আগে যেখানে ইউভি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করতে হতো, যেটা বারবার চেঞ্জ করতে হতো, এমনকি কোম্পানি নিজেও রেকমেন্ড করে না এই ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের জন্য, যে কারণে ফোন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার মতো ঘটনা বেশি হতো। তবে এবার X300 সিরিজে আমার মনে হয় যে ডিসপ্লের প্রোটেকশন আগে থেকে বেড়েছে বিকজ অফ দ্য স্কোয়ারিশ ডিজাইন। ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গাটি খুবই পারফেক্ট জায়গায় আছে। আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গাটা এইরকম একটা অ্যাকুরেট জায়গায় দেওয়া উচিত। ফোনটা হাতে নেওয়ার সাথে সাথেই একদম খুব ইজিলি আমাদের এই বৃদ্ধাঙ্গুলিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে চলে যাচ্ছিল, যা সত্যিই একটা ভালো ব্যাপার ছিল। এই ফোনটাতে বেজেল একদমই নাই বলা যায়। এজ টু এজ আমরা বেশ ভালো একটা স্ক্রিন টু বডি রেশিও পেয়েছি এই ফোনটাতে, যা দেখে খুব ইমার্সিভ একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এলটিপিও অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্টজের এই ডিসপ্লেটা HDR10 প্লাস সাপোর্টেড, HDR ভিভিড সাপোর্টেড এবং এটি ডলবি ভিশন একটি ডিসপ্লে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস জেনারেট করা যায় 4500 নিটস পর্যন্ত। ডিসপ্লেটার সাইজ 6.78 ইঞ্চেস, যেখানে স্ক্রিন টু বডি রেশিওটা হচ্ছে ক্লোজ টু 92%। রেজলিউশন হচ্ছে 1260x2800 পিক্সেলস। প্রোটেকশনের জন্য ডিসপ্লের উপরে আছে আর্মর গ্লাস MOHS লেভেল 4, যেটা আলট্রা এইচডি ইমেজ সাপোর্ট করবে। এত বড় ডিসপ্লে থাকার পরও এই ফোনটার সাইজটা খুব কম্প্যাক্ট লেগেছে আমার কাছে। খুব একটা বড়ও না, খুব একটা ছোট না, মাঝারি সাইজের এই ফোনটাতে খুব ভালো লেভেলের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এজ টু এজ ফ্ল্যাট ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত ছিল। ডাজেন্ট ম্যাটার আপনি কন্টেন্ট দেখেন বা গেম খেলেন বা যে কাজেই ডিসপ্লেটা ব্যবহার করেন না কেন, ইট উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে আছে 3 ন্যানোমিটারের একটি চিপসেট, যা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500। আর এটা কিন্তু চাইনিজ রমের ফোন, গ্লোবালি এখনো লঞ্চ হয়নি। যখন হবে তখন হয়তো আপনারা গ্লোবাল রমও পেয়ে যাবেন। অরিজিন OS 6 নিয়ে আমার পার্সোনাল কোনো কমপ্লেন ছিল না, এক্সেপ্ট কিছু মানুষের ওই নোটিফিকেশন ডিলে ছাড়া। এই ইউআইটা খুবই স্ন্যাপি, খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পারফর্ম করে। ইন্টেন্সিভ অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং খুব দারুণ ছিল, এবং একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন করার পরেও ফোনের পারফরমেন্স কোনোভাবে ড্রপ করেনি। আর পারফরমেন্স নিয়ে আসলে চিন্তা করতে হবে না, যেহেতু মিডিয়াটেকের একদম ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে। আর অনেকেই আছেন যারা গিগবেঞ্চের রেজাল্টের উপরে ভরসা করেন, তাদের জন্য কিন্তু আমরা এই ফোনের গিগবেঞ্চ স্কোরটিও আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গেল কোর স্কোর থেকে আমরা এই ফোনটাতে 3293 এর মতো স্কোর পেয়েছিলাম, আর মাল্টি কোর স্কোরে আমরা পেয়েছিলাম 10353 এর মতো একটি স্কোর।
আমরা আবার এটাকে কম্পেয়ারও করেছি আমাদের কাছে থাকা আইফোন 17 এবং 17 প্রো ম্যাক্স সিরিজের সাথে। আমরা যখন কম্পেয়ার করেছি তো মাল্টিকোর স্কোরে আমরা দেখেছি এটা 17 প্রো ম্যাক্স এবং বেস 17 এর থেকে এগিয়ে ছিল। গিগবেঞ্চ স্কোর যাই হোক না কেন, এখানে ব্যাপার হচ্ছে অপটিমাইজেশন, এবং এই জায়গাতেই ভিভো এগিয়ে আছে, কারণ তারা তাদের এই অরিজিন ওএস এর সাথে প্রপারলি অপটিমাইজ করেছে তাদের এই হার্ডওয়্যারটা, আর যে কারণে এই ফোনটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। আর স্টোরেজ হিসেবে এই ফোনটাতে আছে ইউএফএস 4.1। যাদের স্টোরেজ নিয়ে একটু ওসিডি আছে তাদের জন্য আমার মনে হয় যে আর কোনো চিন্তা রইল না, কারণ ইউএফএস 4.1 উইল পারফর্ম রিয়েলি গুড। আর এই ফোনটার 12 জিবি 256 জিবি ভ্যারিয়েন্ট আছে, 16 512 জিবি ভ্যারিয়েন্ট আছে এবং 16 1 টেরাবাইট ভ্যারিয়েন্ট আছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো 16 512টা নেওয়ার জন্য। এতে করে আপনি ইউজ করেও বেশ মজা পাবেন, বড় একটা স্টোরেজ পেয়ে যাবেন, পাশাপাশি যখন রিসেল করবেন তখন কিন্তু 16 512টার একটা ভালো ভ্যালু পাওয়া যায়। এবারে চলুন ক্যামেরা নিয়ে কথা বলি। ভিভো X300 প্রো এর ক্যামেরা স্যাম্পল দেখার জন্য আপনারা অনেকেই ওয়েট করে আছেন, আর এই জন্য আমরা কিছু দুর্দান্ত ছবি তুলেছি আমাদের হাতে থাকা এই ভিভো X300 প্রো দিয়ে। এবার ক্যামেরাতে একদম মেইন চেঞ্জেস যেটা আপনি প্রথম খেয়াল করবেন ক্যামেরা অ্যাপ ওপেন করার সাথে সাথে, সেটা হচ্ছে যে এবারে টেলিফোটো ক্যামেরা সেন্সরটা কিন্তু 3.5x থেকে শুরু হচ্ছে, যেটা গত বছর 3.7x এ শুরু হতো। ইমেজ প্রসেসিং এর জন্য একটা নতুন চিপসেট এবার নিয়ে আসা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে VS1, যার কাজ হচ্ছে প্রতিটা ফ্রেমকে প্রি প্রসেস করা ছবি তোলার আগে। আর অবশ্যই V3+ চিপসেটটি থাকছে পোস্ট প্রসেসিং এর জন্য। ছবি তোলার পরে দেখবেন যে ভিভোর ছবিগুলো পোস্ট প্রসেস হয়ে কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্টি কালার জেনারেট করে, সেটার কাজটাই কিন্তু এই V3+ চিপের। সো নর্মালি আমরা যখন ছবি তোলা শুরু করেছি আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু খুবই ক্রিস্প কালার জেনারেট করেছে, খুবই কন্ট্রাস্টি, যেখানে প্রত্যেকটা ছবিতে আমরা ডিটেইলসের জায়গায় ভালো ডিটেইলস পেয়েছি, আবার হিউম্যান ফেসে কিন্তু আমরা একদমই স্মুথ সারফেস দেখতে পেয়েছি। প্রত্যেকটা হিউম্যান ফেসকে একদমই স্মুথ করে ফেলা হয় প্রত্যেকটা পোর্ট্রেট ছবিতে। আমরা যতগুলো পোর্ট্রেট ছবি তুলেছি তার প্রত্যেকটা ছবিতে আমরা দেখেছি যে হিউম্যান ফেস প্রপারলি স্মুথ। কালারগুলোকে যথেষ্ট অ্যাকুরেট বলবো আমি। আসলে মোবাইল ফোনে তোলা ছবিতে কখনোই অ্যাকুরেট কালার জেনারেট হয় না, আমরা যেটা র পিকচারে দেখি বা আমরা লাইভ যেটা দেখি। তবে আমরা যখন ফোনে কোনো ছবি দেখতে চাই আমরা চাই সেটা খুব ক্রিস্প কালারের হোক, আর ভিভো এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে, যে কারণে ভিভো কিন্তু ছবিতে কালারগুলোকে এমনভাবে জেনারেট করে যাতে তা দেখতে খুবই সুন্দর লাগে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে ভিভোতে তোলা কোনো ছবিতেই আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না, স্পেশালি পোর্ট্রেট ছবিগুলোতে। বেশি অবাক হয়েছি 10x এ তোলা 242 মিলিমিটার ফোকাল লেন্থের ছবিগুলোর ডিটেলস দেখে, যে এত দূর থেকে জুম করে যে এত ভালো ছবি তোলা যায় তা সত্যিই প্রশংসনীয় একটা ব্যাপার। 242 মিলিমিটার ফোকাল লেন্থে তোলা প্রত্যেকটি ছবি আমাদের কাছে দুর্দান্ত লেগেছে। তবে আমরা যখন এই কবুতরটার ছবি তুলেছি তখন আমরা দেখেছি যে কবুতরের পায়ের অংশে ব্লারটা অ্যাকুরেটলি জেনারেট করতে পারেনি। তার মানে হচ্ছে যে আইফোন যেটা 4x এ করে সেটা ভিভো 10x এ করে। সো ফটোগ্রাফিতে আপনারা তফাৎটা বুঝতে পারছেন। তবে কিছু জায়গায় কিছু ছবিতে পেছনে বোকে ইফেক্টটা আরো বেশি স্মুথ হতে পারতো, আরো বেশি অপটিমাইজ করা যেতে পারতো বলে আমাদের মনে হয়েছে। যেহেতু এটা একটা নতুন সেন্সর তাই আমার মনে হয় যে আপডেটের সাথে সাথে এই জিনিসগুলো আরো ফিক্স হবে। আলট্রা ওয়াইডে তোলা ছবিগুলো খুব ভালো ছিল, প্রপার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারছিল প্রত্যেকটা ছবিতে, ডিটেইলসও ভালো ছিল। আর মেইন ক্যামেরা সেন্সরে তোলা ছবিগুলো খুবই ভালো লেগেছে আমাদের কাছে। যেহেতু ওভারঅল কালার প্রসেসিং খুবই ভালো ভিভোর, তাই প্রত্যেকটা ছবি দেখতে খুবই ভালো লাগে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যারা র পিকচার পছন্দ করি, ছবি তুলে পরে আমরা বিভিন্নভাবে ফিল্টার করা ট্রাই করি, বিভিন্নভাবে কালার এডিট করা ট্রাই করি, তাদের কাছে এই ছবিগুলো আলটিমেটলি উপযুক্ত মনে হবে কিনা, এই জায়গাতে আমার কাছে মনে হয় যে আসলে অনুপযুক্ত মনে হতে পারে অনেকের কাছে। কারণ ছবিগুলোকে এমনভাবে প্রসেস করা হয় যে এই ছবিগুলোকে আবার ফিল্টার দিয়ে এডিট করতে গিয়ে অনেক সময় হয়তো বেস্ট রেজাল্টটা পাওয়া নাও যেতে পারে। তবে আমরা ইমপ্রেসড ভিভো X300 প্রো এর এই ক্যামেরার পোর্ট্রেট পারফরমেন্সে। লিটারালি আপনার পকেটে যদি এটা থাকে তাহলে আপনার আর ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নাই, কারণ আমরা জানি ক্যামেরায় ছবি তোলা কতটা ঝামেলার। কারণ ছবি তুলতে গেলেই আমাদেরকে শাটার স্পিড মেনটেন করতে হয়, অ্যাপারচার মেনটেন করতে হয়, আইএসও ব্যালেন্স করতে হয়, তারপরে ছবি তুলে আবার কিন্তু কম্পিউটার নিয়ে এডিট করে তারপরে আমরা একটা বেস্ট আউটকাম পাই। বাট মজার ব্যাপার ভিভোর এই ফোনগুলোতে সবকিছু অটোমেটিক্যালি করা যায় এবং একদম রেডি টু প্রসেস পিকচার। ছবি তোলার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আমরা ইজিলি পোস্ট করে দিতে পারি, অ্যান্ড এভরিওয়ান উইল লাইক দ্য পিকচার্স দ্যাট উই টুক উইথ দি ভিভো X300 প্রো। আলাদা করে ভিডিওর কথাও একটু বলতে হয়।
প্রপার সানলাইটে আমরা ভিডিওতে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। তবে আমার কাছে পার্সোনালি আলট্রা ওয়াইড বা মেইন ক্যামেরা সেন্সরের পারফরমেন্স ভালো মনে হয়নি। তবে যে 200 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর আছে, এই সেন্সরটাতে করা ভিডিওগুলো আমার কাছে পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে। লাইক লিটারেলি আপনি যখন 1x থেকে 3.5x এ ক্যামেরা শিফট করবেন, ভিডিওর ডিটেইলসের ডিফারেন্সটা আপনি নিজেও বুঝতে পারবেন। এবং মজার ব্যাপার যে আমরা যখন 10x এমনকি 10x এর চেয়ে বেশি জুম করেও ভিডিও নিয়েছি, সে সমস্ত ক্ষেত্রে আমরা দূর থেকে বেশ ভালো একটা ভিডিও রেজাল্ট পেয়েছি। কাজেই ভিডিওর ক্ষেত্রে আমি শুধুমাত্র এগিয়ে রাখবো এই ফোনটা টেলিফোটো ক্যামেরা সেন্সরটাকে। আলট্রা ওয়াইড বা মেইন ক্যামেরা সেন্সরের যে ভিডিও পারফরমেন্স তা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। আলাদা করে সেলফি ক্যামেরার ক্ষেত্রে বলার কিছু নেই, ভালো ছবি পাওয়া যায় সেলফি ক্যামেরাটাতে। আর ক্যামেরা ওপেন করে আপনি এখানে 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 1.8x, 1x এবং 2x। আলট্রা ওয়াইডটা সাধারণত গ্রুপ সেলফি তোলার কাজে হয়তো ভালো আসবে, তাই গ্রুপ সেলফি তোলার কাজে আপনারা হয়তো ফ্রন্ট ক্যামেরার এই আলট্রা ওয়াইড সেন্সরটা ইউজ করতে পারেন। গ্লোবালি এই ফোনটাতে ব্যাটারি আছে 6510 মিলি অ্যাম্পিয়ার। তবে ইউরোপের মার্কেটের জন্য যে ফোনগুলো রিলিজ হবে সেই ফোনগুলোতে ব্যাটারি পাওয়া যাবে 5440 মিলি অ্যাম্পিয়ার। ওয়্যারলেসলি এই ফোনটাকে আপনি 40 ওয়াটে চার্জ করতে পারবেন, অ্যান্ড ডেফিনেটলি ইটস রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। আর বক্সে আসা চার্জার দিয়ে আপনি 90 ওয়াটে এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। খুব দ্রুত চার্জ হয় এই ফোনটাতে। আমরা দেখেছি যে আপনি 20 মিনিট বা 30 মিনিট চার্জ দিয়ে এই ফোনটাকে টানা অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। আর ফুল চার্জ হতে একদম 1 ঘন্টার আশেপাশে লাগে, অনেক সময় তার আগেও হয়ে যায়। কাজেই চার্জিং নিয়ে কোনো প্যারা খাবেন না। আর যে ব্যাটারি ইউজ করা হয়েছে, গ্লোবালি যে 6500 মিলি অ্যাম্পিয়ারের ফোনগুলো থাকবে সেই ফোনগুলো থেকে আরামে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাওয়া সম্ভব। হেভি ইউজাররা হয়তো এটাকে একদিনেই শেষ করে ফেলতে পারবেন। একদম পরিশেষে প্রশ্ন হচ্ছে যে আমার কাছে ফোনটা কেমন লেগেছে, আর হচ্ছে এই ফোনটা আমি আপনাদেরকে কেনার জন্য রেকমেন্ড করবো কিনা। সত্যি কথা বলতে আই এম আ বিগ ফ্যান অফ ভিভো সিন্স দি X200 Pro সিরিজ। সেই দিক থেকে ভিভো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। কিছু জিনিস যেটা আমি এক্সপেক্ট করেছিলাম ভিভোর কাছে, যেমন এই যে ফ্ল্যাট ডিজাইনটা সামনে পেছনে, এই দিক থেকে ভিভো এবার ইমপ্রেস করেছে, তারা এই ডিজাইনটা চেঞ্জ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা ক্যামেরা লেন্স কিট ব্যবহার করতে চাচ্ছিলেন প্রো সিরিজের সাথে, তাদের জন্য এবার ক্যামেরা লেন্সের সেটআপটাও রয়েছে। এর পাশাপাশি হচ্ছে ক্যামেরাতে কিন্তু এবার আরেকটু আপগ্রেড করার ট্রাই করেছে ভিভো। ডেফিনেটলি 200 Pro এর থেকে ইমেজ প্রসেসিং থেকে শুরু করে রেজাল্ট অনেক বেটার হয়েছে এই ফোনটাতে। আর গ্লোবালি এই ফোনটা এবার অরিজিন ওএসে রিলিজ হবে, যে কারণে কিন্তু আমরা বেশ ভালো পারফরমেন্স পাবো এই ফোনটার থেকে বা এই সিরিজে বের হওয়া প্রত্যেকটা ফোন থেকে। ফান্টাচ ওএসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতো না, গ্লোবাল যে রমটা ছিল, কারণ ওই রমটায় আসলে কিছু প্রবলেম ছিল যেটা আমি কখনোই ব্যবহার করতে গিয়ে অরিজিন ওএসে পাইনি। কাজেই আমি বলবো যে দামটা যখন আরেক কিছুটা কমে যাবে, তখন আমার মনে হয় ভিভো X300 Pro ক্যান বি আ ভেরি গুড চয়েস। আর যেহেতু দেশে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হতে যাচ্ছে, তাই 16 ডিসেম্বরের আগে এরকম ফ্ল্যাগশিপ ফোন কিনে রাখা আই থিঙ্ক ক্যান বি আ ভেরি গুড ডিসিশন। আর আমাদের এই ভিডিওটি একদমই ফার্স্ট ইমপ্রেশন ছিল ভিভো X300 Pro এর। আমরা অবশ্যই এটার একটা প্রপার ফুল রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। তবে তার আগ পর্যন্ত আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।